কিন্তু সে যদি ওসব গায়ে লাগেনি, দেখুক যেভাবে ইচ্ছে, তাতে ওর কি। সে ওদের আগ্রহে অপেক্ষা করছে রুদ্রের একটা হুকুমের। যেই মাত্র ওই পুরো ঠোঁট থেকে পরোয়ার আসবে, আপনি এখন যেতে পারেন, আপনার ছুটি। হাওয়ার বেগে ছুটবে ও। পিনপণতার নীরবতা কাটিয়ে রুদ্র কথা বলো, তবে কাঙ্ক্ষিত কিছু শোধালো না। বরং আরও এক কাপ কফির নির্দেশ জারি করতেই শেষদের মুখখানা নেতিয়ে যায়। টুংটাং করে চুপচাপ এগোয় সে আদেশ তামিল করতে। তখন অব্র কেবিনে এলো, ভেতরে না ঢুকে টোকা দিয়ে অনুমতি চাইল প্রথমে। এরপর দরজা থেকে মাথা বের করতে শোধালো, ভাই যাবে না? তুই যা, আমার কাজ শেষ হয়নি, এখন ওকে সাবধানে এসো। কথা বলতে বলতে অব্র চোখ পড়ে সেজদির ওপর। বিরস ভঙ্গিতে মগে কফি মেশাচ্ছে মেয়েটা। অব্র মায়া হলো, ঠিক জানে রুদ্র ইচ্ছে করে ওকে ছাড়েনি এখনো। মিনমিনিয়ে শোধালো, সে যদি যাবে কখন? সে যদি উত্তর হিসেবে ওই রুদ্র দিক চাইল ফটাফট। মানে ফোটা সদ্য আশাকে হতাশা বানাতেই রুদ্র জবাব দেয়, সময় হলে। অপর আর কথা বাড়ালো না। শেষদির পানসে মুখের দিকে চেয়ে ছোট্ট শ্বাস ফেলে প্রস্থান নিল। শেষদির দাঁত পিষে পিষে বিড়বিড় করছিল, সবাই চলে যাচ্ছে, ও যাবে নাকি? কাল আলিশা অব্রের এঙ্গেজমেন্ট, নিশ্চয় বাড়িতে তোড়জোড় শুরু হয়েছে। সে না থাকলে চলে। সে যদি অতিষ্ঠ ভঙ্গিতে কফি মগ দিয়ে টেবিলের কাছে এলো, রাখলো। যেইমাত্র কাজ গলে বাইরে চাইলো, হা হয়ে এলো ঠোঁট দুটো। পুরো অফিসটা খালি, এখন কাকপক্ষীও নেই, একেবারে শূন্য, খা খা যাকে বলে। ঝকঝক করার শুভ্র আলোর বদলে সবুজ মৃদু আলো জ্বলছে। অব্র অত্র অফিসে সে আর রুদ্র ছাড়া এই মুহূর্তে কেউ নেই। সে যদি মাথা চক্কর কাটলো ভাবতেই, কিন্তু চোটপাট দেখানোর মতো সাহস নেই বলে ধপাধপ পায়ে সোফায় গিয়ে বসলো। আবার রুদ্র কবিতে চুমুক দেওয়াতে ফাঁকে চোখের কোণা দিয়ে দেখল সে দৃশ্য। সে যদি হাঁটুর উপর ঝুঁকে দোগাল ঠেস দিল। চাকরি তো নয় যেন ফাটাবাস। বস থাকলে সাথে তার অ্যাসিস্ট্যান্ট থাকে, সে তো রুদ্র অ্যাসিস্ট্যান্ট নয়। তাহলে শুধু শুধু ওকে কেন রেখে দেওয়া হলো? সে যদি শশব্যস্ত জবাব দেয়, জি। রুদ্র একটা ফাইল দেখিয়ে বলো, চেক ইট। সে যদি উঠে গিয়ে ফাইল তুলে আবার আগে জায়গায় আসে, কিন্তু এক একটা পাতা উল্টাতে গিয়েই হলো বিপত্তি। যেন অথৈ সমুদ্রে নাকানি চুবানি খাচ্ছে। খাটবে কি, মাথা মুন্ডু বুঝতে পারছে না যে আগাগোড়া কোথায় কি লেখা, কে চেক করবে এর? আর এ তো বিচ্ছির হাতের লেখাটাই বা কার? সে যদি অনেকক্ষণ গেলেও চেক ইটের রহস্য উদ্ঘাটন করতে পারল না। রুদ্র কি ফাইলের মধ্যে থেকে বানানো ভুল সরাতে বলো? শেষমেশ নীরেশ গলা নরম করে শোধালো, কি করতে হবে বুঝতে পারছে না। রুদ্র তাকালো, চোখ ছোট করে বলল, না বোঝার কি আছে? সে যদি মিনসে গলায় বলল, এই ফাইলটা কিসের পেজে লেখা সেটা বুঝতে পারছি না। রুদ্র মেজাজ তীক্ষ্ণ হয়, বিদ্রুপ করে বলে, কেন, আপনি না সব বোঝেন? চাকরির প্রথম দিন না খুব বড় বড় কথা বললেন, আপনি এই চাকরির জন্য যোগ্য, এই সেই আরও কত কথা। তাহলে এখন সামান্য কাজটা পারছেন না কেন? সে যদি জোরালো শ্বাস ফেলল, ভাবল, এই লোককে জিজ্ঞেস করা থেকে মাঠে গিয়ে ঘাস খাওয়া ভালো। তর্কে জড়ানো তার থেকে ফালতু কাজ হবে। চোখ নামিয়ে ফাইলে রাখলো আবার। প্রথম থেকে পুনরায় শেষ অবধি দেখল। মনোযোগের এক চুলো ঘাটতি রাখেনি তাতে। কিন্তু তাও মাথায় কিছু একটা ফুলের স্টোপও ঢুকলো না। অথচ এ নিয়ে আর কিচ্ছু বলা যাবে না রুদ্রকে, তাহলে ফের কথা শোনাবে বজ্জাটা। খোঁচা মারার একটা সুযোগও ছাড়ে না কি না। সে যদি দীর্ঘশ্বাস ফেলে মন দিল পৃষ্ঠায়। একবার ঘড়ির দিকে চেয়ে দেখল 9:30 বাজে। এই নিয়ে অনেকবার আহত হলো সে। আজ বোধহয় আর বাড়ি ফেরা হবে না। এই ফাইল ঘেটে ঘুটে সারা রাত পার করতে হবে। বাড়ির আশা বাদ দিয়ে সে না হয় অফিসে ঘুমাবে, কিন্তু রুদ্র কোথায় থাকবেন? সে যদি ফাইল রেখে এই ভাবনায় বসলো, রুদ্র কি কাজ শেষে চলে যাবে? ও কি একা রাখবে, নাকি একটু একটু ভদ্রতার খাতিরে হলেও পৌঁছে দেবে বাড়িতে? রুদ্র তখন অল্প বিস্তর কাশছিল। সে যদি আকাশকুসুম চিন্তার মধ্যে আচমকা কাশির মাত্রা বাড়ল ওর। একেবারে কান মাথা ধরানো কাশি। সে যদি নড়ে চড়ে চাইল ওর দিক। রুদ্র কাশছে, সাথে শ্বাস ফেলছে জোরে জোরে। একটা সময় শ্বাসের পরিমাণ আর শব্দ এতই বাড়ল যে সে যদি দাঁড়িয়ে গেল বসা থেকে। রুদ্র ধৈর্যহীন হস্তে টেবিলে হাতলে থাকলো কিছু একটা। হন্যে দুই চক্ষু খোঁজার তোপে টেবিল থেকে কিছু জিনিস মেঝেতে গড়িয়ে পড়ল।
হাঁপানি বেড়েছে ওর, কষ্ট হচ্ছে শ্বাস নিতে। সে যদি ছুটে গেল কাছে, উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, স্যার কিছু খুঁজছেন? আমাকে বলুন, খুঁজে দিচ্ছি। রুদ্র চাইল ওর মুখে দিক, কিছু বলতে চেয়ে উচ্চারণ করতে পারল না। শ্বাস টানতে টানতে দুর্বলের মতো মাথায় এলিয়ে দিল চেহারে। সে যদি আটকে ওঠে ভয়ে, উৎকণ্ঠ গলায় শোধালো, কি হলো আপনার? কোথাও কষ্ট হচ্ছে? পানি খাবেন? রুদ্র প্রচণ্ড হাঁপাচ্ছে। সে যদি নিজেই তড়িঘড়ি করে গিলাস উঠিয়ে এগিয়ে দিল কাছে। রুদ্র ধরতে চায়, কিন্তু তীব্র বেগে কম্পিত আঙুলগুলো বাদ সাধে তাতে। সে যদি বুঝে গেল রুদ্র অত্যাধিক কষ্টের পরিমাণ। নিজে যে কাছে গেল, এক হাতে রুদ্রকে ধরে, অন্য হাতে গিলাস বালালো তার ঠোঁটের কাছে। অবিলম্বে চুমুক বসালো রুদ্র, তবে শেষ করেনি। একটু খেয়েই সরিয়ে নিল মুখ। সে যদি ওড়না তুলে তার ভেজা ঠোঁট মুছিয়ে দেয়। রুদ্র এক হাতে বুক চেপে ধরে, আঙ্গুল দিয়ে মৃদু ডলতে থাকে সেখানে। সে যদি ওকে ওঠানোর চেষ্টা করলো, বলো একটু কষ্ট করে উঠুন স্যার, পা ছড়িয়ে শুলে আরাম লাগবে। বাধ্যর মতন মানল রুদ্র। লম্বা শ্বাস নিতে নিতে কোনো রকম উঠে দাঁড়ালো। পরে যেতে ধরলে তৎপর ওকে নিজের সঙ্গে আঁকড়ে ধরল সেজুতি। রুদ্র কাঁধ আগুনেতে দুটো হাত দীর্ণ করলো আরও। বেগ পুহিয়ে দীর্ঘদেহী মানুষটাকে নিয়ে এলো সোফার কাছে। রুদ্র নিজেই শুয়ে পড়ল। সে যদি চটপট কুশান পেতে দেয় তার মাথার নিচে। পাশে বসে ওর পা থেকে জুতো খোলে সংকোচহীন। উষ্ণ হাতের তালু দিয়ে রুদ্রর পায়ের পাতা ভালোভাবে ম্যাসাজ করতে থাকে। তার চেহারা স্পষ্ট চিন্তা, উদ্বেগ, উত্তেজনা। একটু আগেও সুস্থ স্বাভাবিক থাকা মানুষটার অল্প সময় এই দুরবস্থা দেখে কেন যেন হুক করছে বুকটা। রুদ্র হাঁসফাঁস করছিল তখনও। এপাশ ওপাশ করে শরীর মোচড়াচ্ছে ক্রমশই। সে যদি কান্না পায় এই অবস্থা দেখে, রুদ্রকে কখনো এভাবে দেখবে কল্পনাও করেনি। সে এখন মন প্রাণ দিয়ে চাইছে মানুষটা একটু সুস্থ হয়ে উঠুক। যত বকুক, কথা শোনাক, সে এক ফোঁটাও রাগ করবে না। সব সময় চোটপাট দেখানো লোকটা হঠাৎ এমন করলে কার ভালো লাগে? সে যদি দিশেহারা লাগছে। অফিসে কেউ নেই, দারোয়ানকে যে ডাকবে নম্বরও জানে না। রুদ্রকে এভাবে রেখে বাইরেও যেতে পারছে না। সে কি করবে দিশাহীন? তাও উঠে এসে তাড়াহুড়া করে অব্রকে কল করলো। ফোন ওয়েটিং। সে যদি বেশ কয়েকবার কল দিলেও পেল না। বিরক্ত হলো ওর উপর। একটা মানুষ এতবার কল দিচ্ছে, উনি কি দেখছেন না? একটাবার ব্যাক করতে তো পারেন। সে যদি রুদ্র দিকে ফিরে চায়। রুদ্র এই জোরে জোরে শ্বাস নেওয়া, বুকে হাত দেখে কান্নার ঠোঁট ভেঙে আসে। একটা কোনো হাসপাতালের নাম্বারও তো ওর কাছে নেই যে কল দেবে। কি করবে এখন? চোখের সামনে রুদ্র ছটফট করছে। কিভাবে সহ্য করবে ও? সে যদি চিন্তার কপালের ঘাম গালে এসে নেমেছে। মেয়েটা বিশেষ ভাবল না আর। গিয়ে রুদ্র মাথার কাছে বসলো। শার্টের ওপরে সবগুলো বোতাম খুলে দিল পরপর। অস্বস্তিতে ডুবে আসা মন আর কাপা হাত দিয়ে রুদ্র উন্মুক্ত বক্ষপট ঘষতে থাকলো সামনে। চোখ দুটো ভীষণ রকম জ্বলছে ওর। কান্না দলা পাখি ঘুরছে গলবিলে। একটা মানুষ এভাবে গলা কাটা মুরগির মতো দাপাচ্ছে, আর সে কিচ্ছু করতেও অপারগ। হঠাৎ চটক কাটলো সেজুতির। আচ্ছা, অ্যাজমার আক্রান্ত রোগীদেরকে ইনহেলার থাকে, ওনারা আছে নিশ্চয়ই। এই তো গুরুত্বপূর্ণ কথাটা ভুলে বসলে কি করে? সে যদি শোষব্যস্ত উঠে যায়। এখন বুঝতে পারছে রুদ্র তখন কি খুঁজছিল ওভাবে। এর মানে ইনহেলার কেবিনে আছে। সে যদি পুরো কেবিন তছনছ করে ফেললো মুহূর্তেই। তন্ন তন্ন করে খুঁজলো প্রতিটি কোণা। মাঝে মাঝে সতর্ক মায়াময় নয়নে দেখছিল রুদ্রকে। সবখানে খুঁজে না পেয়ে বিফল হলো সে যদি। পরাজিতের ন্যায় চোখ গড়িয়ে জলটুকু ঠিকরে এলো বাইরে। সে কি কিচ্ছু করতে পারে না রুদ্র জন্য? সে যদি মেঝেতে বসিয়া পড়ে, হতাশ বিধ্বস্ত চোখ দুটো আচমকা পৌঁছায় টেবিলের পায়ের কোনায়। ইনহেলারটা গড়াগড়ি খাচ্ছে সেখানেই। সে যদি চোখ মুখ ঝলসে উঠল অমনি। সবেগে ছুটে গিয়ে তুলল সেটা। রুদ্র কাছে গিয়ে ওর মাথার উপরে ওঠালো। নিজেই প্রেস করলে মুখের মধ্যে। মিনিট পাটেকের মধ্যে শ্বাস টানা কমে এলো রুদ্রর। আস্তে ধীরে কষ্টটুকু প্রমাশিত হতে থাকে। রুদ্র দুর্বলের ন্যায় আস্তে করে মাথা জিয়েই দেয় সেজদির কোলের উপর। রকেট ব্যাগে শিউরে উঠল মেয়েটা। বৈদ্যুতিক শখের ন্যায় কেঁপে উঠল দেহ। শক্ত স্তম্ভ বনে গেল সঙ্গে সঙ্গে। অসার শরীর যেন এক চুল নড়ার সাধ্য নেই এখন। রুদ্র ফোলা ভেজা লাল চোখ বুজে নেয়। ধাতস্থ হয় ধীরে ধীরে। সে যদি গোটা শরীর থরথর করছে।
সে ঠায় বসে তখনও, কম্পিত পল্লব মেলে পূর্ণ দৃষ্টিতে একবার রুদ্র দিকে চাইল। ঘুমিয়ে গিয়েছে কি মানুষটা? ডাকবে একবার? হাত বাড়াতে গিয়েও থামল সে যদি। ঘুমালে ঘুমাক, যা কষ্ট পাচ্ছিল এতক্ষণ একটু আরাম করুক না হয়। সে যদি এসির দিক চাইল, হু হু করে হি মারছে এখনও। এটা নষ্টের গোড়া। ওকে জব্দ করতে গিয়ে বেচারা রৌদ্র নিজে বিপদে পড়েছিল। সে যদি ফিরে চাইল রৌদ্র দিক, তার ফর্সা চেহারা কি শান্ত এখন? অত জেগে থাকলে এর থেকে ভয়ঙ্কর আর স্টেজ কেউ নেই। কোথা থেকে পেলেন তো মেজাজ? এ তো অহংকার মায়ের থেকে? না, হবেই না। ওইটুকু সময় ওর মায়ের মুখটা এতটা নির্মল লেগেছে সেজতির, যে মুনারার পরও তার দেখা সবচেয়ে পাফিন আনলো। নিশ্চয়ই বাবার থেকে পেয়েছে এসব। সেজতির মনে প্রশ্ন ওঠে, আচ্ছা ওনার মায়ের মতো কি ওনার বাবাও বেঁচে আছেন? আচমকা ফোন বাজলো। রিংটং শুনে ঘোর কাটল ওর। বসা অবস্থাতে চোখ বোলালো সেন্টার টেবিলের উপর। অব্র কল ব্যাক করেছে। সে যদি নাকমুখ কুচকালো, ভেঙচি কাটলো। বিপদ কাটার পর মনে পড়েছে ওনার। ধরবে না ফোন। এই লোকে বিপদে পাশে পাওয়া যায় না। কিন্তু আওয়াজ শুনে রুদ্র নড়েচড়ে উঠল। প্রথমে পুরো ভুরু কুচকে নিয়ে এলো এক স্থানে। ভারী মাথাটা এপাশ ওপাশ করলো। সে যদি চোখ খিচে নিল অমনি। রুদ্রর এমন কাজে সমগ্র শরীর শিরশির করছে তার। ভীষণ কষ্টে তার মুখ উলুপ এঁটেছে বসেই রইল মেয়েটা। রুদ্র চোখ মেলল। প্রথমে সোজা তাকালো ছাদের দিক, এরপর আশেপাশে। কোথায় আছে কিসের ওপর বোঝার জন্য। অক্ষি ঘোরাতে সেজুদের কাচুমুচি মুখটা নজরে পড়ে। তৎক্ষণাৎ উবে গেল তার ভোরের ভাঁজ। আশ্চর্য বনে চেয়ে থাকলো খানিকক্ষণ। সেজুতেও চেয়ে, চেহারা কোণঠা জড়তা। রুদ্র ভালো করে বিষয়টা বুঝতেই ধরপড় করে উঠে বসলো। এতক্ষণ কোথায় শুয়েছিল বুঝতে বাকি নেই। গলা খাকিয়ে দিল সে। সে যদি নিরাষ্ট চেপে আঙ্গুল কাসলাচ্ছে। দুজনের লজ্জায় গাঢ়। রুদ্র একবারও ওর দিকে চাইল না। অমন বসে থেকেই বলল, আই অ্যাম এক্সট্রিমলি। সে যদি আটকে দিল মাঝপথে। টেনে টুনে হেসে বলো, ইস চোখে বুঝতে পেরেছি। রুদ্র ঘাড় ফেরায়, কপাল কুঁচকে বলে, কি বুঝতে পেরেছেন? আমি আপনাকে সরি বলেছিলাম না? সে যদি হতভম্ব হয়ে বলো, এই না একটু আগে আপনি। রুদ্র কথা কেড়ে নিয়ে বলল, আপনি এখন অফিসে কি করছেন? সে যদি বিলম্বের হাবুডুবু খেয়ে বলল, কি করছি মানে? আপনি ছুটি না দিলে আমি কি করে যাব? রুদ্র ভুলে গিয়েছিল ব্যাপারটা। মনে পড়ল, সংকোচে বলল, ওহ এখন দিলাম, যান। সে যদি মাথা ঝাঁকালো, উঠে পড়ল অমনি। কাঁধে ব্যাগ হাতে নিয়ে আবার ফিরল রৌদ্রর দিক। চট করে দৃষ্টি সরালো সে, যেন ধরা না পড়া আজ নিজেকে লুকানোর এক সফল প্রয়াস। সে যদি খেয়াল করেনি, তবে প্রশ্ন ছিল, একটা কথা বলবো? রুদ্র তাকালো। নীরব অনুমতি দেখে সে যদি বলল, আপনার বয়স কত? রুদ্র অদ্ভুত চোখে চাইতে মিনমিন করে বলল, না মানে আপনার বয়স খুব জোর হলে কত হবে? 40? রুদ্র বিলম্বন হয়ে বলল, হোয়াট দ্য হেল? আপনার আমাকে 40 বছরে বুড়ো মনে হচ্ছে? আই অ্যাম জাস্ট 29। সে যদি ঠোঁট গোল করে বলো, ওহ ও, তাহলে তো এটা আরও বেশি চিন্তার বিষয়। এ তো অল্প বয়সে তো রোগ আছে আপনার, ডায়াবেটিস, অ্যাজমা, খিটখিটে মেজাজ, চিৎকার চেঁচামেচি। সে আঙুল কর গুনতে গুনতে রুদ্র দিকে তাকায়। কবিত্ব রুদ্র দৃষ্ট দেখেই তৎপর হাত নামিয়ে ফেলে। কণ্ঠে বিজ্ঞ ভাব নিয়ে বলো, না আসলে আমার মনে হয় আপনার কোনো ভালো ডক্টর দেখানো উচিত। এই বয়সে এত রোগ। রুদ্র আরেক দিক চেয়ে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। সে যদি ভাবলো আবার খারাপ লাগছে শরীর। আগ বাড়িয়ে বলো, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। এখন ডাক্তার না দেখালে পরে আর লাভ হবে না। রোগ না সারলে বিয়ে করবেন কিভাবে? নাতি নাতির মুখ দেখার আগেই তো। রুদ্র ধমকে বলো, আপনি চুপ করবেন? চটপট ঠোঁটে আঙুল চেপে ধরল সে যদি। রুদ্র দাঁড়ালো, ঘড়ি দেখে বলো, 10টা বাজতে দেরি নেই। আপনি বের হবেন নাকি আজকের মতো আপনাকে কেবিনে লক করে রেখে যাব? সে গোল গোল চোখে মাথা নেড়ে না বোঝায়। রুদ্র দরজা দিকে হাত লম্বা করে বের হতে বলল ওকে। সে যদি সময় নিল না, দ্রুত এলো বাইরে। তারপর বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস ফেল। যাক বাবা, রুদ্র যা অবস্থা হয়েছিল, ভয়ে প্রাণ আধমরা হয়ে যাচ্ছিল সে। এখন মনে হচ্ছে ভাগ্যিস রুদ্র ওকে ছুটি দেয়নি আগে। নাহলে এরকম অসুস্থ হলে কেউই তো ছিল না অফিসে, কি হতো ওনার? সেদিনের মতো রাগটা কাটলো।
দুইটা বাড়ি আয়োজন, আংটি বদল রুদ্রদের বাড়িতে হবে বলে গোছগাছ ইতিমধ্যে শুরু। সম্পূর্ণ বাড়িটা সাজানো হচ্ছে ক্যাটারি এর জিনিসপত্র দিয়ে। রুদ্র নিজেও ব্যস্ত, সাথে অব্র। একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে লোকজনকে এটা ওটা বোঝাচ্ছে সে। তখনই একজন ফটোগ্রাফার এসে হাজির হলেন সেখানে। বরং বিনয়ে ডাকলেন, স্যার। রুদ্র তখন সিঁড়ি সাজানোর নির্দেশনায় ব্যস্ত। ডাক শুনে ফিরল, ইয়েস। 25 বছরের যুবক ছেলেটি এগিয়ে গেল দুকদম। বলল, স্যার আমি পাভেল। এই যে গত পার্টির ফটোগ্রাফার ছিলাম। অবসর ছবিগুলো দিয়ে যেতে বলছিলেন। পার্টি শেষ প্রায় 1 সপ্তাহ আগে। আপনি এখন এলেন? পাভেল ছাপাই গাইল। আসলে আমি একটু অসুস্থ থাকায় আসতে পারিনি, তাই ভাবলাম আজ দিয়ে যাই। টেবিলের উপর রেখে দিন। আপনার পেমেন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। যান তাহলে। পাবেল বাড়ির বেশভূষা থেকে থামলো। রয়েস হয়ে শুধালো, স্যার আজকে কি আপনার প্রোগ্রাম আছে? ছবি তুলতে হবে না? রুদ্র সোজা সাপটা বলল, অলরেডি ফটোগ্রাফার ঠিক করা হয়ে গিয়েছে। ইউ আর লেট। পাভেলের মুখ কালো হয়ে আসে। রুদ্র কথাবার্তা রেখে এসে সোফার উপর বসলো। হাতে নিল ছবির খাম। এক গাদায় রঙিন ছবি ভর্তি শেখায়। রুদ্র একটা একটা করে দেখতে থাকে। তাদের পরিবেশ, আরিশার পরিবেশ, কেক কাটা থেকে শুরু করে সব ছবি একের পর এক রয়েছে। রুদ্র প্রত্যেকটা ছবি দেখে দেখে রেখে দিচ্ছে পাশে। সবগুলোর কেন্দ্রবিন্দু সে নয়তো অব্র। যেটা খুঁজছে, যার মুখ খুঁজছে, সে কোথায়? অব্র আর আরিশা কিছু ঘনিষ্ঠ যুগল ছবির সামনে আসে তখন। রুদ্র একবার দেখতেই দ্রুত উল্টে করে রাখলো। দেখার মধ্যে হুট করে একটা ছবিতে চোখ আটকালো ওর। নিষ্প্রভ চাহনি তটস্থ হলো অমনি। সে যদি মাতাল হয়ে তাকে জড়িয়ে ধরার মুহূর্তটুকু সব বন্দি ফ্রেমে। এমনকি পানির মধ্যে রুদ্রর ওকে জাপটে রাখার দৃশ্যটা পর্যন্ত রয়েছে। রুদ্র মন দিয়ে দেখলো সেটা, সূক্ষ্ম নিরীক্ষণ করলো সেজুতির হাতের বাঁধন, ওদের ঘনিষ্ঠতার মাত্রা। দৃষ্টিতে তখন তকতকে হাসির কৌতুক। পাবেল মনমরা হয়ে বেরিয়ে যাচ্ছিল। বেড়ায় রুদ্র সজোরে ডাকছিল, শুনুন। দাঁড়িয়ে যায় সে, ঘুরে চেয়ে শুধায়, জি স্যার। এদিকে আসুন। মিনিটে ক্রস্ত কদমে সোফার কাছে এলো পাবেল। জিজ্ঞেসে চোখ মুখ। রুদ্র সেজুতির সঙ্গে তার ছবিগুলো দেখিয়ে বলল, আপনাকে ডাকা হয়েছিল পুরো প্রোগ্রামের ছবি নিতে। পুরো প্রোগ্রামের ছবি নিতে। এখানে তো 100-র মধ্যে 90টাই আমার ছবি। আপনাকে এত কে তুলতে বলেছে? আর পুলের কাছে আপনি কি করছিলেন? প্রশ্নের ধরনে পাবেল ঘাবড়ে যায়। আস্তে করে বলে, না মানে স্যার আপনার অফিসের পার্টি, আমি ভাবলাম সবাইকে রেখে আপনার ছবি বেশি তুললে আপনি খুশি হবেন, তাই আপনি যেদিকে যাচ্ছিলেন আমিও সেদিকে। এর কোনো কপি বা নেগেটিভ আপনার কাছে আছে? না স্যার, সব দিয়েছি খামে। রুদ্র একটা ভাবলো, তারপর বলল, গুড। আজকের পার্টির সব ছবি আপনি তুলবেন, তবে হ্যাঁ, শুধুমাত্র আমাদের। পাবেল বুঝতে পেরে বলল, আমাদের মানে আপনার আর অব্র স্যারের? রুদ্র ছবির মধ্যেকার মাতার সেতু দিকে ইশারা করে দেখায়, বলেন, না, এই ছবিতে যারা যারা রয়েছে ঠিক তাদের। পাবেল মাথা দোলায়, খুশি হয় ব্যাপারটা। এখানে ছবি তোলা মানে গোটা দিন ভালো যাওয়া। বেশ চওড়া পেমেন্ট পাওয়া যায় কি না? রুদ্র পকেটে বাম হাত গুজে স্পষ্ট কণ্ঠে হুঁশিয়ার দেয়, তবে হ্যাঁ, ভুল করে যদি এই ছবির কোনো এক্সট্রা কপি আপনার কাছে থাকে তবে আমাকে দিয়ে যাবেন। ওকে স্যার, এখন যান, 8টায় আসবেন। বেরিয়ে গেল ছেলেটা। রুদ্র বাকি সব ছবি খামে ভরে রেখে একজনের কাছে লোকটার হাতে ধরিয়ে দিল। শুধুমাত্র শেষদের ছবিগুলো রেখে দিল নিজের নিকট। তাতে চোখ রেখে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলো, সন্ধেবেলা দেখা হচ্ছে সেজুতি। গেট রেডি ফর এভরিথিং। পরন্ত বিকেল। একটু আগে তেজে উত্তপ্ত সূর্যটা ঠেস দিয়ে পশ্চিমে। অম্বরে তখন পাখিদের ঘরে ফেরার গান। কানে লাগছে ওদের পাখা ঝাপটানো পরিচ্ছন্ন আওয়াজ। সে যদি বারান্দায় বসে, চোখ মুখ থমথমে গোমরা। পুরো বাড়ি ভরে গিয়েছে লোকজনে, গমগমে রমরমে দশা। অন্য সময় হলে সেদের ভালো লাগতো, আনন্দ হতো, কিন্তু আজকে একটু মন টানছে না এসবে। আমির এখনো বাড়ি ফেরেনি, অথচ রাত 8টায় বরের বাড়ির উদ্দেশ্যে ওদের রওনা দেওয়ার কথা। আজ আরিশবরের আংটি বদল। আগামী 5 দিন চলবে এই বিয়ের অনুষ্ঠান, কিন্তু যার মেয়ে তার খোঁজ নেই। এ নিয়ে শুধু সেজুতিই নয়, আরিশারও কম হুমতি দমতি করেনি। তবে তার সকল দাপাদাপি মায়ের সাথে। এই তো খানিকক্ষণ
মুনারার সাথে এক দফা চাপা চিল্লাচিল্লি করে গেল। সে যদি শুনতে পেয়েছে কিছু কিছু। আয়েশা রেগেমেগে বলেই বসেছে, বাবা না এলে এই বিয়ে করবেই না। সে যদি তখন দুপাশে মাথা নাড়ল। এটা যে কথার কথা ওর জানা। বিয়েও করবেই, বরং এক পায়ে লাফাতে লাফাতে যাবে।